অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না। ঢাকার গণপরিবহন গলার কাঁটা, অসুস্থ প্রতিযোগিতায় ভোগান্তি নিয়তি, 9টি রুটে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ, জিপিএস প্রযুক্তি ব্যবহার ও আলাদা লেন রাখার পরামর্শ। পৌষের হিমেল হাওয়ায় কাহিল জনজীবন, বাড়ছে শীতের দাপট, চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। বিশ্বের নামি দামি পোশাকের সঙ্গে টেক্কা দিচ্ছে বাংলাদেশ, দাম ও মানে বাড়ছে পণ্যের কদর, বৈশ্বিক সুনাম কাজে লাগাতে পারলে বিদেশি ব্র্যান্ড নির্ভরতা কমার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ভোগান্তির শুরুটা হয় গাড়িতে উঠতে গিয়ে, ভিড় ঠেলে ওঠার পর আসন না মিললে দাঁড়িয়ে কিংবা ঝুলে যাওয়াটাই নিয়তি, এতে বিপাকে পড়েন আসনধারীও। গবেষণায় দেখা গেছে রাজধানীর প্রায় 72% মানুষের মতে ঢাকার গণপরিবহনের সময়সূচি মেনে না চলাই যাত্রী ভোগান্তির বড় কারণ। তাই দুর্ভোগ কমাতে অবকাঠামোগত প্রকল্পে না গিয়ে সময়সূচি মেনে বাস পরিচালনে গুরুত্ব দিয়ে আলাদা লেন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সঙ্গে নজরদারি বাড়াতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দেওয়ার তাগিদ তাদের। আলামিন তুষারের রিপোর্টে বিস্তারিত। যাত্রী তোলার এমন অসুস্থ প্রতিযোগিতার কারণ যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল গাড়ির সংখ্যা। যদিও রাস্তার তুলনায় সেই সংখ্যাটা কিন্তু বেশি, যা কিনা বিশ্বের সবচেয়ে যানজট প্রবণ শহরগুলোর একটিতে পরিণত করেছে ঢাকাকে। বাসকে নিয়ন্ত্রণে না এনে মেট্রো রেল আর বিআরটির মতো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলেও এর সুফল পাবেন না গণপরিবহন ব্যবহারকারীর সিংহভাগ মানুষ। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয়, এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়। আমরা তো বেগতিক, আমাদের তো দেখা যায় কি যে অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। আসলে মামলাটাই সমাধান না, সমাধান হলো সবার সচেতনতা। যাত্রী হিসাবে সেও যেমন সচেতন, ড্রাইভারদের সচেতন দরকার। সবাই সচেতন হলেই সব সমস্যার সমাধান হবে। সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট ইন্ডেক্স বলছে ঢাকার অর্ধেকের বেশি মানুষ গণপরিবহনের প্রাপ্যতা নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট সময়ানুবর্তিতা নিয়েও। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে 10 মিনিট পর পর বাস চালানোর নিয়ম রাখা হলেও সেটিও দেখেনি আলোর মুখ। ধাক্কাইতে ও যত সময় ধাক্কানোর নাম না হবে তত সময় ছাড়বে না। প্রত্যেকটা সেক্টরে একটা টাইম শিডিউল করে দিলে যে এখানে এই টাইমে এই বাসটা থামবে, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না এবং অ্যাক্সিডেন্টের হার কমতো। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে ঢাকায় 2007 সালে একটি গাড়ির গড় গতিবেগ ছিল প্রায় 21 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা এবছর কমতে কমতে নেমে এসেছে 4.7 কিলোমিটারে। এ অবস্থায় প্রতি কর্মঘণ্টার যে আর্থিক অপচয় তা যদি হিসাব করা হয়, বাৎসরিকভাবে সেই সংখ্যাটা দাঁড়াবে 50,000 কোটি টাকার বেশি। নির্ভরযোগ্য বাস নেটওয়ার্ক যাত্রীদের সন্তুষ্টির মাত্রা বাড়াবে স্বীকার করে নিজেদের জায়গা থেকে বাস মালিক এবং চালকদের সঙ্গে নিয়ে সরকারের পাশে থাকার কথা জানাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে আসছে ফেব্রুয়ারি থেকেই ঢাকার অন্তত 9টি রুটে সময়সূচি অনুযায়ী বাস পরিচালনা শুরুর কথা বলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। টাইমিং একটা বিষয়, অনেক মালিকদেরও অনীহা, কারণ এটা দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। তো ওই 9টা রুট আমরা চালু করে দেব, আমরা এবার ফেব্রুয়ারি মাসে চালু করে দেব। যখন এটা আমরা চালু করব, কোনো কম্পিটিশন হবে না, সে সিরিয়ালি যাবে, টাইম অনুযায়ী সে যাবে। এদিকে নজরদারি নিশ্চিতে দেশীয় প্রযুক্তি নির্ভর স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। সঙ্গে বাসকে সময়সূচির মধ্যে আনতে বাস নির্ভর আলাদা লেনের ব্যবস্থা করারও তাগিদ তার। যেখানে 2 বা তার চেয়ে বেশি লেন আছে, আমরা বাসের জন্য আলাদা লেন একটা করে দিতে হবে। যে ভেহিকেলগুলিতে আসলে যাত্রী সংখ্যা বেশি, তারাই শুধু এই লেনে চলতে পারবে। স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনা করা যায়, তাহলে যারা আসলে লেন ভায়োলেশন করবে তাদেরকে এখানে একটা পানিশমেন্টের আওতায় আনতে হবে। দুর্ভোগ ভোগান্তিতে ভরা রাজধানীর গণপরিবহন সংস্কারে তাই নীতি নির্ধারকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে সরকারের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন, এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। সচিবালয়ে আগুনের ঘটনার কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান উপদেষ্টা।
বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্ধারিত বিষয়ের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় ভয়াবহ আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৫টি মন্ত্রণালয় ভস্মীভূত হওয়ার ঘটনা। বৈঠক শেষে সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সাংবাদিকদের জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর আস্থা রয়েছে, তবে আরও নিশ্চিত হতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি, ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ঘোষণাপত্র দেয়া সম্ভব জানিয়ে বলেন, ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে, এজন্য সবার ঐক্যমতের প্রক্রিয়াও চলছে। সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। আমি মনে করি যে এটা অসম্ভব কোনো কিছু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে উপস্থিত রেখেই তার বিচার কাজ সম্পন্ন করতে চায় সরকার। আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা সরকারের লক্ষ্য বলেও জানান রিজওয়ানা হাসান। নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। আমি চীনে যাচ্ছি, আমি যেটা বললাম যে আমাদের এই 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। কী ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো আমাদের কী অ্যাচিভেবল, কী আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শীর্ষ নেতাদের দূরে রাখার পাশাপাশি বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1979 সালে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচকরা গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা স্মরণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বেশ কয়েকজন বক্তার মুখে ফুটে ওঠে প্রতিবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমালোচনা করেন তারা। তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির প্রশ্ন আসে? অত্যন্ত দুঃখের বিষয়। কাকে আজকে ইউনিটির নামে যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয়? সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নতুন করে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি। যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে। যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা
দূরে সরিয়ে রাখতে চাচ্ছি। বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, সংস্কারের আড়ালে জনগণের দুর্দশা চাপা পড়লে অভ্যুত্থানের স্পিরিট ভেস্তে যাবে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভোটের মাঠে আসতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। এ সময় বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে আবারও রদবদল হলো পুলিশের বিভিন্ন পদে। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অতিরিক্ত 3 আইজিপিকে, আর বদলি ও পদায়ন করা হয়েছে 65 জনকে। বছরের প্রথম দিন উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদের 65 কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এপিবিএন এর ডিআইজি আবুল বাশার তালুকদারকে সিআইডিতে বদলি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 3 কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এই 3 কর্মকর্তারা হলেন অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম, ওয়াইএম বেলালুর রহমান ও সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। রাজশাহীর 4 ঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 8 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত 9টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ গোলাম রৌফ খান। এর আগে গত রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে ওই 8 এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেখানো হয়। নোটিশে তাদের 3 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হতে পারে। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার বিরুদ্ধে 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 665 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি বিভিন্ন দফতরে পাঠিয়েছে দুদক। যে কোনো সেবা নিতে প্রতিনিয়ত দুর্নীতির শিকার হচ্ছে মানুষ। এই প্রথা ভাঙতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে আব্দুল মমিনের নেতৃত্বাধীন দুদকের নতুন কমিশন। বুধবার রাজুকে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় মেলে ফাইল গায়েব সহ নানা অসঙ্গতির প্রমাণ। আলাদা অভিযানে উঠে আসে গৃহণ কর্তৃপক্ষের উদাসীনতা। রাস্তা অবৈধ দখল করে বিল্ডিং করা হয়েছে বা অবৈধ স্থাপনা আছে, কিছু ফ্ল্যাট প্লট বরাদ্দের বিষয়ে কিছু অসঙ্গতি আমাদের কাছে মনে হয়েছে, যে সেই বিষয়ে আমরা বিস্তারিত কমিশনকে রিপোর্ট করব। এদিন দুদকের মামলায় জড়িয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2 মাসের অনুসন্ধানে উঠে এসেছে 146 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 29 ব্যাংক হিসাবে 665 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি এমপি মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধানে বেরিয়ে আসে অন্তত 24 জনের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পাসপোর্ট অধিদপ্তর সহ 3 দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশে বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
এদিকে নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 2 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বহু বছর ধরে বিশ্বে পোশাক রফতানিতে সফলতার শীর্ষ তালিকায় আছে বাংলাদেশ। বিদেশে কুড়ানো সুনাম দেশেও স্থায়ী করতে চান ব্যবসায়ীরা। তাই তো স্থানীয় ক্রেতাদের জন্য প্রস্তুত করেছেন বাহারি পোশাক। দাম ও মান বিবেচনায় ক্রেতা পছন্দের তালিকায় উপরের দিকে জায়গা করে নিচ্ছে এসব ব্র্যান্ড। স্থানীয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরও শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানিযোগ্য হলেও সামান্য ত্রুটি থাকায় বিশ্বমানের এসব পোশাকের জায়গা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন বিপণী বিতানে। তুলনামূলক কম দাম ও গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের মাঝেও এসব পণ্যের রয়েছে বেশ কদর। কাস্টমার আইসি বলে এক্সপোর্ট আসেনি, এক্সপোর্ট দেখেন, ঠিক আছে, তখন এক্সপোর্ট আমি দেখি। চেষ্টা করি মানে এ গ্রেড বি গ্রেডের কোয়ালিটি প্রোডাক্টটা কালেক্ট করার জন্য। এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো ওগুলো সুইচিং কোয়ালিটি প্লাস হলে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি খুবই মোটামুটি ভালো হয়। প্রাইসিংটা অনেকটা রিজনেবল আর কি, রিজনেবল দেখে আসলে আর কি আমরা এখানে আসি। তবে বাংলাদেশের বাজারের জন্য রফতানিযোগ্য মানের তৈরি পোশাক বিক্রি করছে বেশ কিছু ব্র্যান্ড। নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ঝোঁক থেকে বেরিয়ে মধ্যবিত্ত শহরের শ্রেণী এখন ছুটছেন এসব দোকানে। সুইং, ফিটিং, ফ্যাব্রিক, পাশাপাশি নান্দনিক সব ডিজাইন, এই সব মিলিয়ে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সাথে এখন টেক্কা দিচ্ছে দেশের বেশ কয়েকটি ব্র্যান্ড। পাশাপাশি স্থানীয় ক্রেতাদের মন জোগাচ্ছে এসব ব্র্যান্ডগুলো। কাপড়ের কোয়ালিটি মানে ডে বাই ডে ইনক্রিজিং এবং বেশ ভালো। কম্পেয়ার করি যদি হচ্ছে অন্যান্য মানে বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে, ওরা কিন্তু প্রাইসিং অনেক হাই, আমাদের এফোর্টে অনেক সময় বাইরে চলে যায় আর কি। এখানে আমি প্রায়ই আসি, আমার খুব ভালো লাগে, ড্রেসগুলো অনেক ভালো, প্রাইসে অনেক কম। আমি কিন্তু শিপমেন্ট করি, তারপর ওদের যে প্রোডাক্ট এটা একদম কোয়ালিটি সম্পন্ন। প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে মান ঠিক রেখে পণ্যের দাম নির্ধারণে বিবেচনায় রাখা হয় দেশের আর্থসামাজিক অবস্থা। ফলে সহজে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন তারা। বাড়ছে ব্র্যান্ড হিসাবে সুনাম ও কলেবর। গত 2 বছর থেকে আমাদের টার্গেটের থেকেও আমাদের ভালো ব্যবসা আমরা করেছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রাইসটাও আসলে আমরা নির্ধারণ করি। চাচ্ছিলাম যে সব মানুষ যাতে আমাদের ক্রেতা হয়। বিদেশি কাস্টমারদেরকে ক্যাটার করতে গিয়ে যে ফ্যাশন সেন্স আমাদের হয়েছে, আমাদের যে স্কিল সেট হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যবিত্ত এবং আমাদের জনসাধারণের মাঝে এফোর্ডেবল একটা প্রাইসে একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করা। মেড ইন বাংলাদেশ খ্যাত পোশাক শিল্পের বৈশ্বিক সুনাম কাজে লাগিয়ে দেশীয় এসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি ইন্ডিয়া ভালো মানের কাপড় তৈরি করতে পারে, চায়না তৈরি করতে পারে, ইতালি তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে যদি স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে র ম্যাটেরিয়ালসের যে খরচটাও কিন্তু আমাদের সাশ্রয়ী হবে, আমাদের দেশের যে কর্মসংস্থান থেকে আরম্ভ করে দেশের উন্নতিতেও আসলে কন্ট্রিবিউট করবে। এই সুযোগ কাজে লাগাতে পারলে গুণগত মান ও ফ্যাশন চাহিদা মেটাতে বিদেশি ব্র্যান্ড নির্ভরতা কমবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে পাঠ্য বই পেল কোমলমতিরা। নতুন বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি, বেড়েছে কাগজ ও ছাপার মান। তবে সব বই না পাওয়ার আক্ষেপ অনেকের। 20 জানুয়ারির মধ্যে সবাই পাবে বলে জানিয়েছেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। আর শিক্ষা উপদেষ্টা জানান, একচেটিয়া ছাপা বাণিজ্যকে উন্মুক্ত করে সুশৃঙ্খল করতে সচেষ্ট সরকার। শাহিনুর রহমানের ক্যামেরায় শাকির আহমেদের রিপোর্ট। নতুন বছরে নতুন বই নিতে স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষার পর হাতে বই পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে নবোদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। 7টার দিকে ঘুম থেকে উঠে আমি বইয়ের আনন্দ অনেক খুশি, রেজাল্টের খুশি এবং নতুন শ্রেণীতে ওঠার এবং নতুন বই পাওয়ার আনন্দ খুবই মজা লাগছে। আমি কয়েকবারই বইয়ের গানটা শুনেছি। কালকে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম এই নতুন বইটা পাওয়ার জন্য। স্বপ্ন তাদের আকাশ ছোঁয়ার, তবে দেশ মাতৃকার তরে নিজেকে উৎসর্গ করার কথাও গুরুত্ব পাচ্ছে
তাদের কণ্ঠে। বইগুলো পড়ে আমার ভবিষ্যতে স্বপ্ন পূরণ করতে চাই, ডাক্তার হয়ে আমি সব মানুষের সেবা করতে চাই। এবার পাঠ্য বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। শিক্ষার্থীদের নেতৃত্বে এই অর্জনের চিহ্ন স্থান পাওয়ায় খুশি শিক্ষক ও অভিভাবকরা। আমরা তোমাদেরকে ভুলবো না, এটার মধ্যে আবু সাঈদের মুগ্ধর ছবি আছে, এটা দিয়ে আমরা খুব মজা পেয়েছি। জুলাই বিপ্লবের ইতিহাস, ঐতিহ্য অথবা গ্রাফিতি আমাদের বইতে আছে, এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। গত কয়েক বছর নিম্নমানের বই নিয়ে সমালোচনা হলেও এবার বইয়ের কাগজ ও ছাপার মান নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। বইয়ের মানটা এতটা ভালো হয়েছে এবং কি পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে। আগের বছর যেটা ছিল অক্ষরগুলো দেখা যাইতো না, অস্পষ্ট হতো, এবার কিন্তু ক্লিয়ার, দেখেন বইটা একদম ক্লিয়ার। তবে বছরের প্রথম দিনেই ফুল সেট বই না পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের আছে আক্ষেপও। 6টা বই পেয়েছি, বাট আরও কিছু বই আছে যেগুলো আমাদেরকে পরে দেওয়া হবে। হয়তো প্রথম 3টা বই পেলো, এখনো বাকিটা পাই নাই, এখন দেখি কি হয়। তবে জানুয়ারির মধ্যেই সব শ্রেণীর বই দেয়া হবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 20 তারিখের মধ্যে সকল বই যাবে। এদিকে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে মিলে শিক্ষা মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বই ছাপার একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব। আমাদের মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে তার জন্য আমরা দুদককে বলব। এবার প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই পরিমার্জন করা হয়েছে, আর 40 কোটিরও বেশি বই ছাপাচ্ছে সরকার। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে তা যেন সারা বছর অব্যাহত থাকে, এমনটি প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও জেলায় জেলায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক ছাড়াও পার্বত্য 3 জেলার শিক্ষার্থীদের দেয়া হয়েছে মাতৃভাষার বই। তবে সব শ্রেণীর বই না পাওয়ার আক্ষেপ অভিভাবকদের। পৌষের কনকনে শীত উপেক্ষা করে নতুন বই নিতে স্কুলে স্কুলে কোমলমতিদের ভিড়। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানেই একই দৃশ্য। নতুন বছর শুরু হলেও অনেক জেলায় এখনো পৌঁছেনি পুরো সিলেবাস কিংবা মাধ্যমিকের বই। ময়মনসিংহে বইয়ের চাহিদা ছিল 34 লাখ, তবে প্রথম দিনে 3টি শ্রেণীর মিলেছে 13.5 লাখ। এতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। নতুন বছরে বই পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। 10ম শ্রেণীতে প্রথম নতুন বই পেলাম, আমাদের 3টা বই দেওয়া হয়েছে। আজ আমরা বই পেয়ে এদিকে আমার খুব খারাপ লাগতেছে। বছরের 1 তারিখে একটা বাচ্চারা বই পাবে, এটার একটা যে তাদের আনন্দ, সেটা তো আজকে ম্লান হয়ে গেল। কর্তৃপক্ষ যদি খুব দ্রুতই বইটা দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যদিও আগামী 2 দিনের মধ্যে প্রাথমিকের বাকি শ্রেণীর এবং মাধ্যমিকের সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে আশা প্রশাসনের। ক্লাস 4 এবং 5 আমরা বই পেয়েছি, আর বাকি বইগুলো অতি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। পার্বত্য 3 জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও পাঠ্য বইয়ের পাশাপাশি হাতে পেয়েছে নিজেদের মাতৃভাষার বই। তবে সেখানেও রয়েছে সংকট। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে, বই পেয়ে আমি অনেক খুশি। এবার বগুড়ার 1060টি, ময়মনসিংহে 4719টি এবং নাটোরে 1345টি সহ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নিলামের অপেক্ষায় থাকা কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই 9000-এর বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো বটেই, বেকায়দায় আছেন বিদেশি মেন লাইন অপারেটররাও। এসব কন্টেইনার যেমন বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তেমনি পণ্য বোঝাই অবস্থায় কন্টেইনারগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় অন্তত 700 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং কোম্পানিগুলো। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং শেডে পণ্য বোঝাই অবস্থায় 2835টি 20 ফুট সাইজের এবং 3806টি 40 ফুট সাইজের FCL কন্টেনার বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে রয়েছে। এর বাইরে 72,484 প্যাকেজ LCL এবং 6,784 প্যাকেজ বাল্ক কার্গো নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী আমদানির 30 দিনের মধ্যে ছাড় না হয় নিলামে বিক্রির জন্য বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর হলো। বিক্রি দূরে থাকুক, নানা জটিলতায় নিলামও তোলা যায়নি। টোটাল কন্টেনার 40,000-এর মধ্যে প্রায় 1/4 কন্টেনার এখন অকশনেবল কন্টেনার। তো সেগুলা যদি দ্রুত ক্লিয়ার হয় আমরা এখানে নতুন ইম্পোর্ট কন্টেনার রাখতে পারি। চট্টগ্রাম বন্দরে বর্তমানে সর্বমোট কন্টেনার রয়েছে 35,000-এর বেশি। বন্দর কিংবা বেসরকারি অফডকগুলোর কন্টেনার সক্ষমতা যতই থাকুক তার 30% জায়গা খালি রাখতে হয় ক্রেন, ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি চলাচলের জন্য। জাহাজ এবং কন্টেনার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত মেন লাইন অপারেটরদের তথ্য মতে সাধারণ কন্টেনার প্রতিটির দাম 5 থেকে 6,000 মার্কিন ডলার হলো। ফলের মতো পচনশীল পণ্য বহনকারী রেফার কন্টেনারের দাম অন্তত 50,000 মার্কিন ডলার। তবে বছরের পর বছর এসব কন্টেনার বন্দরে পড়ে থাকায় পরবর্তীতে সেগুলোর ব্যবহার উপযোগী থাকছে না। এই যে কন্টেনারের যে ভ্যালুটা টোটালি এটা স্ক্র্যাপ হয়ে যায়, এই কন্টেনারটা আমরা ইউজ করতে পারি না। এতে করে আমাদের চট্টগ্রাম বন্দরের এবং সর্বোপরি আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু বিদেশি আমাদের যে অপারেটরগুলো আছে তাদের কাছে খুব বেশি ক্ষুণ্ণ হচ্ছে। বন্দরের প্রোডাক্টিভিটি বা ক্যাপাসিটি কমে যায়, কারণ ওই জায়গাগুলোতে অন্য কন্টেনার রেখে যে প্রোডাক্টিভিটি পাওয়া যেত বন্দরে সেটা পাওয়া যায় না। সুতরাং স্বাভাবিকভাবে বন্দরের উৎপাদনশীলতা হ্রাস পায়। এমনিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড নানা ভাঙাচোরা পণ্যে ভরাট হয়ে আছে। এই অবস্থায় স্থান সংকুলন না হয় এসব কন্টেনার যেমন নিজেদের অকশন শেডে এনে রাখতে পারছে না, আবার আইনি জটিলতায় নিলামও দেখা দিয়েছে দীর্ঘসূত্রিতা। বন্দর আমাদেরকে যে জায়গাটা দিয়েছিল সেটা আসলে সুইটেবল না। সো আমরা এই জায়গাটা পেলে আমরা হয়তো উইদিন 1 মান্থ আমরা আরো 200 কন্টেনার আমরা এখানে করে ফেলতে পারবো, যেগুলো আমাদের পেরিশেবল আছে। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার প্রথম 4 দিন বন্দরে বিনা শুল্কে রাখার সুযোগ থাকলেও পরবর্তীতে 4 মার্কিন ডলার করে জরিমানা গুনতে হয়। তবে নিলামে চলে যাওয়া কন্টেনার থেকে কোনো রকম শুল্ক পায় না বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দীর্ঘ 20 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি যশোরের নওয়াপাড়া বিমান নৌবন্দর। বন্দরে স্থাপিত জেটির বেশিরভাগই অকেজো। লোকবল সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা। তবে নদীর নাব্য ফেরানো সহ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 1990 সালে সার ব্যবসা ব্যাপকতা লাভ করায় যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদীর তীরকে বন্দর হিসেবে ব্যবহার শুরু করেন ব্যবসায়ীরা। পরবর্তীতে 2004 সালে এটিকে নৌবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। এরপর 2007 সালে শুরু হয় বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম। বন্দর স্থাপনের পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই এখনও বাস্তবায়ন হয়নি। নির্মাণ করা হয়নি গাইডওয়াল, ওয়্যারহাউস। বন্দরের স্থাপিত জেটির অধিকাংশ অকেজো। নেই নিরাপত্তা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। রয়েছে লোকবল সংকটও। ঝুঁকি নিয়ে বন্দর ব্যবহার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। 7-8 ইঞ্চি সিঁড়ির পথে যা আসা হচ্ছে, একটা বাস্তা নিয়ে যখন আমরা যা আসা করে আমাদের পাও স্লিপ করে যায়, কতজন পম ফড়ি মারাও যায়। অনেকে কিন্তু মারা যায়, অনেকের হাত পা ভাঙে, কিন্তু এদের আমাদের এই যে ক্ষতিপূরণগুলা কেউ দেখে না। আমরা চাই ঘাটটা একটু ভালো করে বাঁধানো হোক, যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। আমাদের কন্টিনিউ ড্রেজিংটা রাখতে হবে, আর আমাদের গাইডওয়াল তৈরি করতে হবে, এবং গাইডওয়ালের পাশ দিয়ে ওয়্যার হাউস থাকতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি নদীর নাব্য ফিরিয়ে আনা সহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 454 কোটি টাকার একটা প্রকল্প আমাদের মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, এবং আশা করা যাচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই বন্দর ব্যবহারকারীদের যে সমস্ত দাবি দেওয়া এবং জাহাজ বাঁধার জন্য যে নদী তীরে যে বোলার স্থাপন, এই সমস্ত সমস্যাগুলো আমরা ওই প্রকল্পের মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করতে পারব। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 12 কিলোমিটার দৈর্ঘ্য এই বন্দরে বছরে 3,500-এর বেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে। সময় সংবাদ, যশোর। ভোরের সময় আরও থাকছে। এবার দিন বদলের স্বপ্ন দেখছেন দক্ষিণের মানুষ। গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ চলছে পুরো দমে। জুনের মধ্যে সরবরাহের আশ্বাস, শিল্পায়নে বাধা কেটে যাওয়ার আশা।
প্রতি বছর শীত মৌসুমে বিশেষ করে ডিসেম্বরে পর্যটকদের ঢল নামে কক্সবাজারে। ঠিক কতজন ভ্রমণ পিয়াসু এ সময় সেখানে ঘুরতে যান বা তাদের কারণে স্থানীয় অর্থনীতি কতটা সচল হয় এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার উপায় নেই। তবে অনানুষ্ঠানিকভাবে হিসাব অনুযায়ী গত 15 দিনে কক্সবাজারে সমাগম ঘটে 20 লাখেরও বেশি পর্যটকের। ব্যবসা হয় আনুমানিক 1,500 কোটি টাকার বেশি। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ডিসেম্বর মাস পর্যটন মৌসুমের সঙ্গে শীতের আমেজ, সাগর পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে সৈকত শহর কক্সবাজার ভ্রমণ পিপাসুদের আনাগোনা। সৈকতে প্রতিদিনই ছুটে আসেন লাখো পর্যটক। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক আবাসিক প্রতিষ্ঠান, যার মধ্যে বিলাসবহুল ও তারকামানের 50টি, মাঝারি মানের 200টি। বাকিগুলোর মধ্যে বেশিরভাগই কটেজ ও গেস্ট হাউস। এসব প্রতিষ্ঠানে গত 13 ডিসেম্বর থেকে ভিড় বাড়ে পর্যটকদের, যা 31st নাইটে ছিল স্বাভাবিকের চেয়েও বেশি। আগামী 2 মাসে পর্যটকের চাপ আরও বাড়বে আশা করছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি। আমরা আশা করছি যে আগামী এই চলিত মাসে আবার নতুন করে পর্যটকেরা ভিড় করবেন। ভালো একটা মৌসুম যাচ্ছে। চেম্বার অফ কমার্স জানিয়েছে গত 15 দিনে কক্সবাজারে 15 থেকে 20 লাখের বেশি পর্যটকের সমাগম ঘটে। এ সময় পর্যটন সংশ্লিষ্ট খাতে ব্যবসা হয় আনুমানিক 1500 কোটি টাকার বেশি। পর্যটন শিল্পটাকে বেগবান করার জন্য আমাদের বিগত মাসের পরিসংখ্যান এবং পর্যটকদের একটা ফিডব্যাক নেওয়া উচিত, যার ফলে আগামীতে এর পর্যটকদের আগমন যাতে আরও বৃদ্ধি পায়। হোটেল ছাড়াও কক্সবাজারে রয়েছে কমপক্ষে 500টি রেস্তোরাঁ, সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান, কয়েক হাজার ফটোগ্রাফার ও হকার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে বেরিয়েছিলেন ভ্রমণ পিপাসুরা। পটুয়াখালীর কুয়াকাটায় নতুন বছরের সূর্যোদয় দেখতে বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো পর্যটক, যদিও তাতে বাগড়া দেয় ঘন কুয়াশা। শিকদার জাবির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। বছরের প্রথম দিনের অধিকাংশ সময় কুয়াশায় ঢাকা ছিল সূর্য। তবে দিনের শুরুতে সূর্যোদয় দেখতেই পটুয়াখালীর কুয়াকাটায় জড়ো হয়েছিলেন হাজারো পর্যটক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে উকি দিতে থাকে সূর্য। তখনও সমুদ্রের পাড়ে যারা ছিলেন তারা জানালেন নতুন দিনের প্রত্যাশার কথা। নতুন বছরের প্রত্যাশা এই সমুদ্রের বিশালতার মতো যেন আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে ওঠে। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে, যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে আমরা এখানে এসে বেশি পেয়েছি। সৈকতের বিভিন্ন পয়েন্টের বালিয়াড়িতে নিজেদের মতো করে সময় কাটান আগত দর্শনার্থীরা। কেউ কেউ ঘোড়া ও ওয়াটার বাইকে চড়ে ঘুরে দেখেন সমুদ্র সৈকত। সুন্দর লাগতেছে, আসলে যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক ভালো লাগতেছে। ছেলেমেয়ের ছুটির সময় এখানে ঘুরতে আসছে। 2024 সালে শেষ সূর্য ডোবা, আবার 2025 সাল চালু করলাম আবার সূর্য ওঠা থেকে। পর্যটকদের নিরাপত্তায় এদিন বেশ তৎপরতা দেখা যায় পুলিশ সদস্যদের। কুয়াকাটা রিজিয়নে বা কুয়াকাটাতে যেসব টুরিস্ট স্পট আছে সেখানে আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিগত বছরগুলোর তুলনায় এবছর কুয়াকাটায় কিছুটা কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগের মতো ভুল করার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তোমরা ক্লাসরুমে ছিলে, তোমরা ক্লাসরুমে আছো, তোমরা ক্লাসরুমে থাকবে। লেখাপড়া নিয়মিতভাবে করতে হবে, কেননা লেখাপড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না। তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে। আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা ক্লাসে ফিরে যাও। তোমাদের চিন্তিত হবার কোনো কারণ নাই। আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে। এই দেশ তোমরাই পরিচালনা করবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত 628 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার ফাউন্ডেশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা পড়েছে 109,20,23,000 টাকার অনুদান। এর মধ্যে 47,32,00,000 টাকার সহযোগিতা প্রদান করা হয়েছে।
এখন পর্যন্ত ১,৬০১ জন আহত আর্থিক সহযোগিতা পেয়েছেন বলে জানান সার্জিস। তিনি বলেন, আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে সুযোগ সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যে অল্প কিছুদিন আমরা আমাদের নতুন বছর অনেক বড় চ্যালেঞ্জ, এটা শুধু আমাদের ফাউন্ডেশনের জন্য না, পুরো দেশের জন্য। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে ১০৯ কোটি ২০ লক্ষ। আর্থিক সহযোগিতা প্রদান করেছি ৪৭ কোটি ৩২ লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় ৬১ কোটি টাকার মতো। ভেরিফাইড শহীদের লিস্ট, সেখানে শহীদের সংখ্যা ৮২৬। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি ৬২৮ জনকে, আর আমাদের মাত্র ১৯৮ জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে। ২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এদিন ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর মানুষের প্রত্যাশা ও চাপ রয়েছে। সে কারণে ২০২৫ হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব ২০২৫ সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। প্রধান বিচারপতির সম্মতি পেলে ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের গণহত্যা, গুম খুনের বিচারে আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ, তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিন আরও ৪ জনকে প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা ৪ থেকে কমিয়ে ১% করেছে প্রশাসন। এতে থাকছে না শিক্ষকের সন্তানদের কোটায় ভর্তির সুযোগ, তবে কোটা বহাল আছে সহায়ক ও সাধারণ কর্মচারী সন্তানদের জন্য। এদিকে কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসনকে আজ সকাল পর্যন্ত সময়সীমা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। না মানলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবেন তারা। শিক্ষার্থীদের টানা ১ মাসের আন্দোলনের মুখে অবশেষে কমল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটার পরিমাণ। ভর্তি কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটা থাকবে ১%, সেটিও শুধু সহায়ক ও কর্মকর্তা কর্মচারীর সন্তানদের জন্য। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হয় ভর্তি কমিটির সভা। এর প্রতিক্রিয়ায় রাত ৮টার দিকে ক্যাম্পাসে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বহাল থাকা ১% কোটা প্রত্যাহার না করলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি দিয়েছেন তারা। ৩ দফা দাবি পূরণের সময়সীমা দিয়েছেন বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত। ৩টা দাবির আমাদেরকে সহযোগিতা করবে এবং এই 3টা দাবি আমাদের মেনে নেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোলা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে মানবিক কারণে রাখা হয়েছে 1% কোটা। শিক্ষার্থীদের দেয়া কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য। তারা এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে অবহেলিত আমি মনে করি আর কি। তো তাদের সন্তানদের পড়ালেখার একটু সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এটি রাখা হয়েছে। সেটা আমার ধারণা যে 10 থেকে 15 জনের বেশি যাবে না। কোনো কিছু এক্সট্রিম পর্যায়ে যাওয়া ঠিক নয়। তারা যেটি করতে যাচ্ছে এটি মনে করি আমার কাছে বিবেচনা বলছে এটা চূড়ান্ত একটা পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন পোষ্য কোটা 1% করা নিয়ে কোনো ইস্যু হলে সেটি হবে অপচেষ্টা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও ব্যবসায়ীদের আশা গতবারের তুলনায় এবার জমে উঠবে মেলা। শুরুর দিনের ব্যস্ততা বাণিজ্য মেলার স্টলগুলোতে।
স্টলের ভেতরে বাইরে পণ্যের প্রচার প্রসারের বিজ্ঞাপন, যাতে ক্রেতা আকৃষ্ট করতে তুলে ধরা হয়েছে নানা রকম অফার। রাজধানীর পূর্বাচলে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা ওঠে বুধবার সকালে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণের চ্যালেঞ্জের মধ্যেও এবারের আয়োজনে ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। নির্বাচনের কারণে নির্দিষ্ট টাইমে শুরু হতে পারে নাই, গতবার আমাদের একটু বেচাকেনা কম হয়েছিল। আশা করি এবার যেহেতু অন টাইমে শুরু হচ্ছে, এবার আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই। আমাদের A to Z ফার্নিচার সব নতুন, বরাবরের মতো এবারও ছাড় রেখেছে, খুবই ভালো করবে ইনশাল্লাহ। এর আগেও আমরা মেলা থেকে বিদেশি অর্ডার আমরা পাইছি, এবারও আমরা ইনশাল্লাহ আশা করি ভালো অর্ডার নিতে পারবো। বছর এবং মেলার প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি খুব একটা না থাকলেও আয়োজনের ব্যাপকতা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। আগের বছরের তুলনায় এই বছর মোটামুটি আমার কাছে ভালো লাগছে, খুবই গোছানো লাগছে। পুলিশ এবং কি বিডিআর আনসার এখানে ভালোই আছে, নিরাপত্তা অনেক ভালোই আছে। এক্সপেন্সিভ জিনিসটাও রাখা আছে, আর যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসবে তারাও এখানে এনজয় করে যেতে পারবে। মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে চলবে রাত 9টা পর্যন্ত, আর সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে 2.62%। অর্থনীতিবিদরা বলছেন, সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে বাড়বে না রাজস্ব আদায়। দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থবছরে 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে আন্দোলন, সংঘাত, ক্ষমতার পালা বদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার। এমন প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড NBR। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,777 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42,338 কোটি টাকা কম। বছর ব্যবধানে কমেছে 2.62%। আর শুধুমাত্র নভেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে 25,359 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 9% কম। দেশের ব্যবসায়িক কার্যক্রমে মন্দাভাব থাকায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায় কম বলে মনে করেন অর্থনীতিবিদরা। এমন পরিস্থিতিতে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ এই অর্থনীতিবিদের। সংকোচনমূলক মুদ্রানীতি সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে, এবং এটা ইতিমধ্যে করা উচিত ছিল। সেটা যেহেতু করা হচ্ছে না, সুতরাং এই যে বেসরকারি খাতও কিন্তু এখানে তারা বিনিয়োগ করছে না, এবং ঋণ প্রবাহ কিন্তু কমে গেছে বেসরকারি খাতে। তো সুতরাং এই অবস্থা থেকে উত্তরণ দরকার। এছাড়া বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ হার কমিয়ে আনার দিকেও তাগিদ দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের প্রথম দিনই সুখবর এলো প্রবাসী আয়। গেল ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছে $263.90 কোটি, যা 2023 সালের একই সময়ের তুলনায় 35% বেশি। একই সঙ্গে গেল 5 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, 2023 সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $199 কোটি। এর আগে 2020 সালের জুলাই মাসে রেকর্ড $259 কোটি রেমিটেন্স এসেছিল। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে রেমিটেন্স এসেছে $1,377 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 27% বেশি। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদাররা গাঁ ঢাকা দেয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় বন্ধ হয়ে গেছে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ। কিছু স্থানে কাজ শুরু হয়েও তা থেমে গেছে, অথচ আর মাত্র 8 দিন পর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পের। পৌর কর্তৃপক্ষ বলছে, কাজে ফিরতে বারবার তাগাদা দেওয়া হচ্ছে ঠিকাদারদের। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাকি আছে আর মাত্র 8 দিন, তবে এখনও অসম্পন্ন সিংহভাগ কাজ। 2024 সালের জুলাইয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার কোটপাড়া, গুলশানপাড়া ও বাজারপাড়া সহ বিভিন্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শুরু হয় 6টি প্যাকেজের আওতায় উন্নয়নমূলক কাজ। চলতি বছরের জানুয়ারিতে এসব কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি।
প্রকল্পগুলোর আওতায় প্রায় 5.7 কিলোমিটার রাস্তা এবং 2.4 কিলোমিটার ড্রেন নির্মাণের কথা রয়েছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধাররা গা ঢাকা দেয়ায় অনেক স্থানে শুরুই হয়নি কাজ, আবার অনেক জায়গায় কাজ শুরু হয়ে আবারও বন্ধ হয়ে গেছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। এই রাস্তাটা খুঁড়ে রেখেছে 3-4 মাস, এখানে ড্রেনও পানি যায়, আবার পানি বেঁধে যায়, একটু পানি হলেই আপনার রাস্তা সমান হয়ে যায়। ঠিকাদারদের গাফিলতি এবং ঠিকাদাররা না থাকাতে সেই কাজগুলো বন্ধ হয়ে আছে। আমাদের চলাচলের অত্যন্ত অনুপযোগী, আমাদের কষ্ট হচ্ছে। রাস্তা ও ড্রেন নির্মাণ দ্রুত শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দিচ্ছে পৌরসভা। সংশ্লিষ্ট ঠিকাদারকে আমরা আহ্বান করেছি দ্রুত কাজগুলি সম্পন্ন করার জন্য এবং তারা দ্রুত কাজ করার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 6,40,52,000 টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে খুলনা অঞ্চলে। প্রথম পর্যায়ে মিলবে বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। এজন্য জেলার আরংঘাটা থেকে শিল্পনগরী পর্যন্ত শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। এতে খুশি ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার আরংঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন স্থাপনে ব্যস্ত শ্রমিকরা। গত 1 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আরংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। নির্মাণ করা হয় গ্যাস ট্রান্সমিশন ল্যান্ডফিল্ডও। কিন্তু 1 যুগ কেটে গেলেও গ্যাস সরবরাহ শুরু হয়নি। সম্প্রতি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয় সুন্দরবন গ্যাস কোম্পানি। প্রথম পর্যায়ে মিলবে বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। এজন্য জেলার আরংঘাটা থেকে শিল্পনগরী পর্যন্ত শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। এখানে মোট 3টা পার্টে কাজ হচ্ছে। প্রথম পার্টটা আমরা কাজ করছি আরংঘাটা থেকে তেলিগাতি পর্যন্ত। গ্যাস সরবরাহের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে চালু হওয়ার আশা তাদের। আমরা চাইবো যে পাইপলাইনের সাথে সাথে গ্যাসের সরবরাহটা খুব দ্রুত তার সাথে যেন আমাদের কাছে পৌঁছায়। গ্যাসের সংযোগটা পেলে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশনের অনেক কষ্টটা কমে আসবে। যারা এনওসির জন্য আবেদন করেছিল, তো আমরা বিসিকের পক্ষ থেকে ইন জেনারেল এনওসি দেওয়া হয়ে গেছে যে গ্যাস তারা চাইলে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে। খুলনা আরংঘাটার থেকে বিসিক শিরোমণি বিসিক পর্যন্ত পাইপলাইন নির্মাণ কাজ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ চলমান আছে। এই কাজ আগামী 6 মাসের মধ্যে শেষ হবে। খুলনা বিসিক শিল্পনগরীতে 88টি প্রতিষ্ঠান রয়েছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের যে দাবি দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মানুষ করে আসছিল, তা এখন বাস্তবায়নের পথে। তবে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিসিক শিল্পনগরের পাশাপাশি অন্যান্য শিল্প এলাকায়ও গ্যাস সরবরাহের দাবি দিন দিন জোরদার হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পৌষের দ্বিতীয়ার্ধে এসে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলাগুলোতে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগামী 3 দিন ঠান্ডা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ব্যাহত হতে পারে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীত জেকে বসায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমহিম বাতাস। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। চলতি মৌসুমে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বাড়তে পারে শীতের তীব্রতা। জানুয়ারি মাস জুড়ে থাকবে হাড় কাঁপানো শীত। শীতের আরও খবর জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং চুয়াডাঙ্গায় মাহফুজ মামুন। প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে।
নতুন বছরের সাথে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ের শীতের যে তীব্রতা সেটা কিন্তু বেড়ে চলেছে। আমরা দেখেছি গতকাল প্রথম দিনেই বছরের শীতের যে তীব্রতা কনকনে অনুভূতি সেটা কিন্তু বিগত বছরের থেকে কয়েক গুণ হারে বেড়েছে। আমরা দেখেছি দিনভর সূর্যের মুখ দেখা মেলেনি। আজকের যদি কথাই বলি, আজকে কিন্তু সকাল থেকেই একটা কনকনে শীত অনুভূত হচ্ছে এবং যেটা আমরা লক্ষ্য করেছি গতকাল রাত থেকে অব্যাহত রয়েছে এবং একই সাথে যে কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। আমি জানিয়ে রাখি এর কারণে কিন্তু দিনভরে জেলায় মানুষের একটা উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে গতকালকে। এবং একই সাথে বলে রাখি এ জেলার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু গত দুদিন ধরে বিপাকে পড়তে শুরু করেছে। বিশেষ করে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমি প্রথমে জানিয়ে রাখি যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আমাদের জানিয়েছে যে আজকে সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটা কিন্তু 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং গতকাল এই তাপমাত্রাটা কিন্তু 11.6 রেকর্ড করা হয়। একই সাথে সারা দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেটা কিন্তু 15.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এতে করে আমরা দেখেছি যে ঠান্ডার তীব্রতা যেটা উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি যে হিম বাতাস সেটার কারণে কিন্তু এখানে একটা জুবুথুবু অবস্থা বিরাজ করছে। আমরা এখানকার বিশেষ করে দেখেছি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে এবং নদী কেন্দ্রিক মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 12,000 প্লাস শীতবস্ত্র বিতরণ করা হলেও তা কিন্তু পর্যাপ্ত না বলে জানিয়েছে এখানকার মানুষজন। এবং একই সাথে আমরা জেনেছি যে যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে তারা কিন্তু বিশেষ করে ঠান্ডার কারণে কিন্তু নদীতে না যেতে পারায় কিন্তু তারা একটা চরম বিপাকে পড়ছে, কারণ তাদের যে জমানো গুচ্ছ টাকা রয়েছে সেটা দিয়ে তাদের দিন অতিবাহিত করতে হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যারা এখানকার রিক্সা চালক রয়েছে তারাও কিন্তু যাত্রীর অভাবে ঠিক মতো সেই ঠান্ডার সময়টিতে কিন্তু যাত্রী পাচ্ছেন না। আমরা জেনেছি তারা বলছে যে এখানে শীতবস্ত্রের পাশাপাশি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে আর্থিকভাবে দাঁড়ানোটাও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই সময়টিতে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কনকনে শীতের কারণে কিন্তু এখানকার সাধারণ মানুষজন যেমন বিপাকে পড়ছে, আমরা দেখেছি যারা গৃহিণী রয়েছে তারাও কিন্তু চরম বিপাকে পড়ছে, কারণ ঠান্ডার কারণে যে বরফ পানি রয়েছে সেটা দিয়ে কিন্তু তাদের বাড়িরও কাজ করতে অনেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা এখানকার যারা সচেতন মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই সময়টিতে কিন্তু মানুষ এই সকল মানুষের পাশে দেশের বিত্তবান মানুষ যারা রয়েছে সরকারের পাশাপাশি তাদের এগিয়ে আসা অনেক জরুরি হয়ে পড়েছে। তো আবহাওয়া অফিস বলছে যে শীতের তাপমাত্রা আরো কয়েকদিনের মধ্যে আরো অনেকটা বাড়বে বলে জানিয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। আমরা যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছে সহকর্মী মাহফুজ মামুন। উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় কনকনে শীত বিরাজ করছে। এই শীতের কারণে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই হাওয়া বইছে চুয়াডাঙ্গায়, হাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে জনজীবনে। আজ সকাল থেকে চুয়াডাঙ্গাতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে মানুষ এত শীতে কাবু হয়ে পড়ছেন। চুয়াডাঙ্গাতে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা 95% ছিল। উত্তরের হিমেল বাতাসের কারণেই মানুষের এত শীত অনুভূত হচ্ছে। বাতাস বেশি থাকার কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মানুষের চলাচল সড়কে তেমন একটা দেখা যাচ্ছে না। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না, যার কারণ বাতাস এবং কুয়াশা। যেন মনে হচ্ছে আকাশ কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। কুয়াশার চাদরে ঢাকা থাকার কারণেও দুর্ভোগ অনেকটাই বেড়েছে। যানবাহন সড়কে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, যানবাহনগুলোও চলছে ধীর গতিতে। তার কারণ কুয়াশা এবং শীত জেঁকে বসেছে। সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিও অনেক কম। খেটে খাওয়া এবং দিনমজুর মানুষরা চরম ভোগান্তিতে রয়েছে। তারা কাজের সন্ধানে এসে বসে রয়েছে বিভিন্ন স্থানে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। আর মানুষ দুর্ভোগের কারণেই চায়ের দোকান এবং আগুন জ্বালিয়ে তাদের শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে।
হচ্ছে মানুষ হচ্ছে আমি দেখছি চায়ের দোকানে মানুষের ভিড় রয়েছে অনেক বেশি, এবং মোড়ে মোড়ে হচ্ছে মানুষ হচ্ছে খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালাচ্ছে, সেখান থেকে হচ্ছে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে উত্তরের হিমেল বাতাসের কারণে হচ্ছে চুয়াডাঙ্গাতে শীত হচ্ছে স্থায়ী হতে শুরু করেছে। প্রতিদিনই তাপমাত্রা জেলায় হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পেলেই হচ্ছে ঠান্ডা বেশি অনুভূত হবে, এবং হচ্ছে চুয়াডাঙ্গাতে কুয়াশাচ্ছন্ন আকাশ বিরাজ করছে বলে তিনি জানিয়েছেন। আরও কয়েকদিন জেলায় হচ্ছে তাপমাত্রা হ্রাস পেতে পারে, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের কারণে মানুষ হচ্ছে অনেকটা দুর্ভোগে রয়েছে, সড়কে একেবারেই মানুষের উপস্থিতি নেই বললেই চলে। শীতজনিত কারণে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সের মানুষ। শীতের কারণে মানুষ হচ্ছে অনেকটাই দুর্ভোগে রয়েছে। শীত যত বাড়ছে ততই মানুষের দুর্ভোগের সীমা নেই। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় এবং চুয়াডাঙ্গাতে। বেহাল দশা খুলনা অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের। খানাখন্দ আর কার্পেটিং উঠে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত 5টি মহাসড়ক। কোথাও আবার সড়ক সংস্কারের পর বছর না ঘুরতেই ফের একই অবস্থা তৈরি হয়েছে। সড়ক বিভাগ বলছে সব সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে হেলে দুলে চলছে ভারী যানবাহন। সড়কটির বিভিন্ন স্থানে গাড়িগুলোর ঢেউ খেলা দৃশ্য। সড়কটির খুলনার 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত 30 কিলোমিটার পথে অন্তত 12টি স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও আবার সৃষ্টি হয়েছে খানাখন্দ। 4 বছর আগে 160 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিতে 1 বছরেরও বেশি সময় ধরে এমন বেহাল দশা। গত 11 মাসে ছোট বড় 45টি দুর্ঘটনায় 30 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। রাস্তা প্রচুর ভাঙা, দিনত আমাদের এই জন্য সমস্যা হচ্ছে। গাড়ি মানে কোনো ডানি বাই টান দেয়, আমরা তো আসতে পারি না। 1-1.5 বছরের মতন এই বেহাল অবস্থা। এখানে প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট করে। শুধু এ সড়ক নয়, একই কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত 5টি মহাসড়ক। চলাচলের জন্য ত্রুটিপূর্ণ স্থানগুলোতে ইটের সোলিং করায় ভোগান্তি আরও বেড়েছে। নষ্ট হয়ে গাড়ি রাস্তার কারণে ভেঙে পড়ে আছে। কোন ডেলিভারি রোগী চাই এই রাস্তা দিয়ে, তা মনে হয় হাসপাতাল বন্ধ পৌঁছাবে না। এদিকে সুন্দরবনে যাওয়ার একমাত্র সড়ক পথ সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কটির অবস্থাও খারাপ। দীর্ঘ 1 যুগেও সংস্কার না হওয়ায় কমেছে পর্যটকের যাতায়াত। একই চিত্র খুলনা মংলা মহাসড়কেরও। অন্তত 10 কিলোমিটার অংশে ভারী যানবাহন চলাচল করে হেলে দুলে। খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তা ভাই প্রচুর খারাপ, গাড়ি মোটে চালানি যায় না। অতি সত্ত্বেও এই রাস্তার দিকে একটু খেয়াল করে যাতে এই রাস্তাটা চলার উপযোগ্য হয়। অবশ্য সড়ক বিভাগ বলছে সবগুলো সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওভারলোডিং আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড লোড হচ্ছে 22 টন, সেখানে 90% ট্রাকের লোড ছিল 40 টন। এইটা কিন্তু অনেক কিউমিলিটিভ হারে ড্যামেজ করে রোডের লাইফ লেন্থ আপনি অনেক কমায় ফেলে। দক্ষিণাঞ্চলের এসব মহাসড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। বিআরটিএর দেওয়া তথ্য মতে বিভাগের 10 জেলায় গত 11 মাসে 647টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 590 জন, আহত হয়েছেন আরও 6 শতাধিক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। ঝিনাইদহে সড়কের দুধারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। নির্মাণ করা হয়েছে মার্কেট, দোকানপাট, বাড়িঘর। ছোট বড় অবৈধ স্থাপনাও রয়েছে শত শত। অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। লুটাস রহমান সোহাগের রিপোর্ট। রক্ষক ভক্ষকের ভূমিকায় খোদ ঝিনাইদহ শহরের আরাপপুরে সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে পৌরসভা। দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে।
একইভাবে ক্যাডেট কলেজ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, গ্যারেজ সহ বিভিন্ন ধরনের দোকানপাট। শহরের বাস স্ট্যান্ডেও সড়কের জায়গায় অসংখ্য অবৈধ স্থাপনা। এছাড়া মহেশপুরের খালিশপুর সহ জেলার ৬টি উপজেলার সড়ক মহাসড়ক দখল করে নির্মাণ করা হয়েছে ৭ শতাধিক অবৈধ স্থাপনা। জায়গা দখল করার কারণে সংকুচিত হচ্ছে সড়কের জায়গা, প্রায় ঘটছে দুর্ঘটনা। দখলের বিষয়টি স্বীকারও করেছেন দখলদাররা। সরকারি জায়গায় থাকে, সবাই মনে করেন যে দোকানপাট দিয়েছে। যখন সরকার বলবে আমার জায়গা ছেড়ে দাও, তখন আমরা ছেড়ে যাবো। এদিকে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। অবৈধ স্থাপনাগুলো আপাতত আমরা লিস্টের কাজ করছি। লিস্টিংটা শেষ হওয়ার পরে আমরা এই বেদখলকৃত জায়গাটা উচ্ছেদের জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করব। ঝিনাইদহের ৬টি উপজেলায় সড়কের পাশে ৪০৭ জমিতে অবৈধ স্থাপনা রয়েছে ৬৪৮টি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। নওগাঁয় স্বর্ণচোর চক্রের সদস্য নারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর বিকেলে মহাদেবপুরের মধ্যবাজারের মায়ামণি জুয়েলার্স থেকে প্রায় ২,১৩,০০০ টাকার মূল্যের স্বর্ণের ব্রেসলেট চুরি হয়। এই বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত শুরু করে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। সময় টিভির নড়াইল প্রতিনিধি সজীব রহমানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বুধবার জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন, এটা কাম্য নয়। সজীব রহমান তার পেশাগত কারণে হামলার শিকার হয়েছেন। যারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান বক্তারা। গত ৩১ ডিসেম্বর রাতে নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সজীব রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত হলো সংবাদপত্রের স্বাধীনতা। সেই স্বাধীনতা আজও যে অর্জিত হয়নি তার প্রমাণ নড়াইলের সময় টিভির সাংবাদিক। আমরা মনে করি যে এই ঘটনার বিচারের মধ্য দিয়ে সরকার এই বিষয়টি পরিষ্কার করবেন। যারা এই হামলার সঙ্গে জড়িত, এই হত্যা প্রচেষ্টার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনবে। সরকারের বিরুদ্ধে মানুষের নাখোশকে উস্কে দেওয়ার জন্য এই হামলা হয়েছে। আমরা চাবো যে দ্রুত প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তার করবে। সাংবাদিক সজীবের পরে যে হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা করি। বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ প্রাতিষ্ঠানিক রূপরেখা প্রণয়নে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে শিক্ষা বৈষম্য দূর হবে বলে মনে করছেন তারা। বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে ৭ কলেজের শিক্ষার্থী এ কথা বলেন। শিক্ষার্থীরা কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তারা। সরকার ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি। এমন একটি পদ্ধতিতে বিশ্বাস করব যেটি চূড়ান্ত মুক্তি হবে এবং কোনোদিন কেউ এই ৭ কলেজ ইস্যুতে আর নীলক্ষেত সায়েন্স ল্যাব যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পঞ্চগড়ের সুজন ইসলাম নামে এক যুবককে পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে আর্থিকভাবে সহায়তা দিয়েছে বিজিবি। বুধবার বিকেলে তার হাতে আর্থিক অনুদানের ১ লাখ টাকার চেক তুলে দেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। এ সময় শারীরিকভাবে অসুস্থ থাকা সুজনের পরিবারের খোঁজ খবর নেন তিনি। সুজন সদর উপজেলার ফুটকিমারি ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা। আন্দোলনের আগে তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহের মাঠে মাঠে সরিষার সমারোহ। দিগন্ত বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে শুধুই হলুদ আর হলুদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষক। লোটাস রহমান সোহাগের রিপোর্ট।
দিগন্ত বিস্তৃত মাঠের চারিদিকে হলুদের সমারোহ, এ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। মাঠের এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ফুলে ফুলে মধু সংগ্রহের এ দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতিপ্রেমীদেরও। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রাম সহ জেলার সব উপজেলার মাঠে মাঠে সরিষার সমারোহ। কৃষক বলছেন, গত বছর স্থানীয় বাজারগুলোতে চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসলটির ভালো আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা তাদের। ধান কাটার পরে জমিটা পড়ে থাকার পরে এখন সরিষা করেছি। সরিষা উঠানোর পরে আমরা লাগাবো আবার ধান। 8-10 মণ শস্য পাই 1 বিঘা প্রতি, এতে লাভবান বেশি। বছরের থেকে আশা করছি এবার দাম ভালো পাবো। এদিকে আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ। বাড়ি সরিষা 14টা 75 দিনের ভিতরেই ঘরে তোলা যায় এবং বাড়ি সরিষা 9 যেটা এটা আপনার 80 দিনের ভিতরেই ঘরে তোলা যায়। কাজেই কৃষক যদি এই হারভেস্ট সরিষা ঘরে তোলার পরপরই সে বোরো ধানের আবাদ করতে পারে, কোনো সমস্যা হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 10,606 হেক্টর জমিতে 19,457 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রাম নগরীর ফৌজদারহাটে আগামী 4 জানুয়ারি থেকে জেলা প্রশাসন করতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। বঙ্গোপসাগরের উপকূলে উৎসবে থাকবে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে 136 প্রজাতির লক্ষাধিক ফুলের চারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশি বিদেশি নানা রং বেরঙের ফুলে সাজানো চট্টগ্রামের ডিসি পার্ক। বঙ্গোপসাগর উপকূলে 194 একর জায়গায় বিশ্বখ্যাত দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে গড়া এই ফুলের পার্কে 136 প্রজাতির লক্ষাধিক ফুল ছড়াচ্ছে সৌরভ। নগরীর বন্দর রিং রোডের ফৌজদারহাটে আগামী 4 জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো জেলা প্রশাসনের আয়োজনে বসবে মাসব্যাপী বর্ণাঢ্য ফুল উৎসব। ফুলের বৈচিত্র্য ও সাজানোর নানা কৌশল দর্শনার্থীদের নজর কাড়ছে। বিশেষ করে সবার আকর্ষণ প্রজাপতি ও ময়ূরকে ঘিরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি, হাসনাহেনা, বেলি, চেরি সহ দেশি বিদেশি ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। এত সুন্দর একটা ফুলের উৎসব হচ্ছে, ওই জিনিসটা আমরা দেখার জন্য আসছি। অনেক প্রকারের ফুল দেখতেছি যেগুলো আগে কখনো দেখা হয় নাই। এই নতুন নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, এটা ভালো একটা উদ্যোগ নিছে। এটি একসময় ছিল মাদকের সাম্রাজ্য। বখাটেদের উৎপাতের ভয়ে এ পথ এড়িয়ে চলত মানুষ। জেলা প্রশাসন জায়গাটি উদ্ধার করে গড়ে তোলে ডিসি পার্ক। ফুল উৎসবের আগে জায়গাটি পরিদর্শন করেন জেলা প্রশাসন। জানান, নগরবাসীকে প্রশান্তি দিতে এই আয়োজন। মাসব্যাপী ফুল উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে ভাসমান ফুল বাগান, মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, মাল্টিকালচার ফেস্টিভ্যাল থাকবে। বাংলাদেশের সবথেকে যে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল জেমসকে দিয়ে আমরা গ্র্যান্ড ফিনালেতে একটা জমজমাট অনুষ্ঠান আয়োজনের চিন্তা করেছি। মাসব্যাপী উৎসবে দিঘির চারপাশে থাকছে নৌকা প্রদর্শনী, বইমেলা, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, মুভি শো, পুতুল নাচ সহ মনোমুগ্ধকর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। একসময় এখানে মাদকের রাজ্য থাকলেও এখন পরিণত হয়েছে ফুলের সাম্রাজ্যে। যত্ন পেলে গোবরেও যে পদ্মফুল ফুটানো যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদল। জানুয়ারির 1 তারিখ থেকে এই দলবদল চলবে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। চলতি ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় নাম ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, এই রাইট ব্যাককে পেতে লিভারপুলকে 20 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ জায়ান্টদের প্রস্তাবে রাজি নয় ইংলিশ ক্লাবটি। এদিকে চলতি ট্রান্সফার উইন্ডোতে সালা, রাশফোর্ড সহ বেশ কিছু তারকা ফুটবলারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। টানা খেলার ক্লান্তি, প্যাকড শিডিউল, ইনজুরি ও টাইটেল রেসে টিকে থাকার লড়াই, সবকিছু মিলিয়ে শীতকালীন দলবদল অনেক গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য। জানুয়ারির 1 তারিখ থেকে উইন্টার ট্রান্সফার উইন্ডোর ওপেন তারিখ পর্যন্ত। এরই মধ্যে অনেক হিসাব নিকাশ করে চাহিদা অনুযায়ী ফুটবলার দলে ভেড়াবে ক্লাবগুলো।
চলতি ট্রান্সফার উইন্ডোর হটকেক লিভারপুলের ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এই রাইট ব্যাকের উপর দীর্ঘদিন ধরেই নজর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দানি কারবাহালের যোগ্য উত্তরসূরি হিসেবে এই ইংলিশ ফুটবলারকে বিবেচনা করছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ট্রেন্ট আলেকজান্ডারকে এই উইন্টারে দলে পেতে লিভারপুলকে 20 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে মাদ্রিদ। তবে স্প্যানিশ জায়ান্টদের অফারে রাজি নয় লিভারপুল। তবে মাদ্রিদের নজর থেকে কতদিন নিজেদের একাডেমির খেলোয়াড়কে আগলে রাখবে ইংলিশ ক্লাবটি? চলতি বছর জুনেই যে অলরেডদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আলেকজান্ডার আর্নল্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপেও শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে ক্লাবটির। আর লিভারপুলের গেম প্ল্যানের বড় অংশ জুড়ে আছেন ট্রেন্ট। এখন দেখার অপেক্ষা নিজের শৈশবের ক্লাবের হয়ে শিরোপা জয় নাকি ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান। কোন অপশনটাকেই বেছে নেন এই ইংলিশ স্টার? লিভারপুলের আরও 2 তারকার দলবদল নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও মোহাম্মদ সালার সঙ্গে অলরেডদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমেই। এখনও এই 2 ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি লিভারপুল। এদিকে শীতকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন মার্কাস রাশফোর্ড। যদিও রেড ডেভিলদের সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি আছে তার। তবে সব মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে কঠিন সময় পার করছেন রাশফোর্ড। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে ইউনাইটেডের একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না তিনি। বিদায় ঘণ্টা বেজেছে সেটা বুঝতে পেরেই কিনা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানান এই ইংলিশ স্ট্রাইকার। ব্রিটিশ গণমাধ্যমের খবর বলছে এই ফুটবলারের পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি প্রো লিগ। মার্কাস রাশফোর্ডের পরিবর্তে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের ভিক্টর গোয়েরকেসকে দলে ফেরাতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও এই রেসে রেড ডেভিলদের সঙ্গে আছে আর্সেনালও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিপিএল এর খবর। আসরের বিগ ফাইটে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে জয়ের পর বিপিএলে টানা 2 জয়। নুরুল হাসান সোহানের দল একরকম উড়ছে। অন্যদিকে তারকায় ঠাসা বরিশালও দুর্দান্ত জয় পেয়েছে উদ্বোধনী ম্যাচে। 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। এবারের বিপিএলে বিগ বাজেটের দল বললে সবার প্রথমে আসবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরপরই আছে রংপুর রাইডার্স। 2 দলই আছে দারুণ ছন্দে। গ্লোবাল সুপার লিগ জিতে আসা উত্তরের দলটি এরই মধ্যে বিপিএলে টানা 2 ম্যাচ জিতে নিয়েছে। অন্যদিকে দেশি বিদেশি তারকাদের নিয়ে বিগ বাজেটের দল সাউদার্ন আর্মি। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছে তামিম ইকবালের দল। শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা, এরপর মনোযোগ দেন স্কিল ট্রেনিংয়ে। বেশ খানিকটা সময় পাশেই অনুশীলন করা ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গে গল্প করেন তামিম ইকবাল। এরপর মনোযোগ দেন ব্যাটিংয়ে। নেটে সময় কাটান পেসার ও স্পিনারদের বিপক্ষে। সাউদার্ন আর্মিদের বোলিং বিভাগের অন্যতম শক্তি পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি। নেটে লম্বা সময় বোলিং করেন এই পেসার। এরপর নামেন ব্যাটিংয়ে। পেসার স্পিনারদের ভালোই পরীক্ষা নিয়েছেন এই পাকিস্তানি। লম্বা লম্বা শট খেলতে দেখা যায় তাকে। প্রথম ম্যাচের পর বরিশালের জন্য চিন্তার কারণ হতে পারে ওপেনারদের রান না পাওয়া। তবে প্রথম ম্যাচ বলেই হয়তো নির্ভরও থাকতে পারেন কোচ মিজানুর রহমান বাবুল। গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি ফরচুন বরিশালের। অন্যদিকে রংপুর রাইডার্স টানা 2 ম্যাচ খেলে এদিন ছিল বিশ্রামে। দলের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। তাদের বড় নাম অ্যালেক্স হেলস যদিও এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে লোকাল ক্রিকেটাররা প্রমাণ দিয়ে যাচ্ছেন, বিশেষ করে পেসার নাহিদ রানা। গেল 2 ম্যাচে প্রতিপক্ষরা একরকম তার সামনে নাকাল হয়েছে। ব্যাট বলে খুশদিল জয়ের ভিত তৈরি করে দিচ্ছেন। আর দলটার ডাগআউটে অভিজ্ঞ কোচ মিকি আর্থার। সব মিলিয়ে বিপিএল এর 2 পরাশক্তির ম্যাচে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। একদিন বিরতির পর এ ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। রংপুর রাইডার্সের কাছে হেরে আসর শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালসের। পয়েন্ট টেবিলের তলানিতে আছে শাকিব খানের দল। লিটন, মোস্তাফিজ ও তানজিদ তামিমের মতো জাতীয় দলের তারকারা থাকলেও প্রথম ম্যাচে হতাশার সঙ্গী হয়েছে তাদের। জয়ের ধারায় ফিরতে মরিয়া খিসারা পেরেরার নেতৃত্বাধীন দল।
এদিকে অভিন্ন লক্ষ্য দুর্বার রাজশাহীর। আসরের উদ্বোধনী ম্যাচে 197 রানের বিশাল সংগ্রহ গড়েও ফরচুন বরিশালের বিপক্ষে একরকম জেতা ম্যাচ হেরে বসে রাজশাহী। ওই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় ইজাজ আহমেদের দল। ব্যাটে বলে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান বিজয় তাসকিন রাব্বিরা। টি-20 তো অনেক ফাস্ট একটা গেম, সো ওই ক্ষেত্রে মানে দুর্বলতা কি সবাই যার যার বেস্ট দেওয়া ট্রাই করে। দুই টিমই সেম, আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো। বোলারদের জন্য চ্যালেঞ্জও আছে। মনে হয় যে যদি বোলিং ডিপার্টমেন্ট ভিউ থেকে দেখেন তাহলে আমাদের তো এক্সিকিউশনটা আরো প্রপার হওয়া দরকার। তাহলে যেহেতু চ্যালেঞ্জটা বেশি, তাহলে এক্সিকিউশন যদি ভালো হয় তাহলে ম্যাচগুলো বের হবে আর কি। আমার মনে হয় যে অ্যাজ এ টিম আপনি কখনো তো মানে জেতার জন্যই, সবাই তো জেতার জন্যই যায়, আমরাও জেতার জন্য যাই। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টিম ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। তরুণ টাইগ্রেসদের উৎসাহ দিতে ফটো সেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ সারোয়ার ইমরান সহ কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা। এছাড়া নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমনও আসেন যুবা টাইগ্রেসদের উৎসাহ দিতে। বিশ্বকাপে প্রতিপক্ষ শক্ত হলেও ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে তারা যাচ্ছেন মালয়েশিয়ায়। ডি গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। বিশ্বকাপে 18 জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। আসলে আমরা ওইভাবে কোনো কিছুই করি না, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি। আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। চলো হারাই শৈশবে স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পদ্মা নদীর চরে হয়ে গেল বর্ণিল ঘুড়ি উৎসব। বর্ণাঢ্য এই উৎসবে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। শিকদার সজলের তথ্য ও ছবিতে রিপোর্ট। আকাশে উঠছে শত শত ঘুড়ি, ড্রাগন, কঙ্কাল, সাপ, স্টার, চিল, বাদুর, অক্টোপাস, নানা নাম ও বাহারি রং ও আকৃতির ঘুড়ি। নীল আকাশকে বর্ণিল করে তোলা পদ্মার পাড়ে এই আয়োজন উপভোগ করেন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। ব্যতিক্রমী এই আয়োজন করে ফরিদপুর সিটি পেজ নামের একটি সামাজিক সংগঠন। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলারমোড় এলাকায় পদ্মার চরে হয় এই জমকালো আয়োজন। উৎসবে জেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রতিযোগী বিভিন্ন আকৃতি ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেয়। আর এই উৎসব দেখতে পদ্মার পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। বড়দের সঙ্গে আসেন ছোটরাও। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঘুড়ি উৎসবে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরে আসি আমার ভাইদের সাথে, শৈশবের সেই স্মৃতিগুলো আমরা দেখতে পারি। আমি এবার প্রথমবার এসেছি, আমি আবারও আসতে চাই। ঘুড়ি বাঙালির ঐতিহ্য, আর এটাকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আমার মনে হইতেছে আমি সেই শৈশবে হারিয়ে গেছি। এইসব ঘুড়ি আসলে সাধারণত দেখা হয় না। সাধারণত এখনকার যুগের যারা আছে, এখনকার যে স্টুডেন্ট আছে, বাচ্চারা আছে, তারা তো আসলে এই ঘুড়িগুলো কখনো দেখার এই সুযোগ হয় না। ফরিদপুর জেলার জন্য এটি একটি ইউনিক একটি প্রোগ্রাম। এটি ভবিষ্যতে আরো ভালো করবে। বাচ্চা থেকে ধরে আমাদের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত হয়েছেন, সকলকে আমরা বলবো এই সুন্দর ফরিদপুর ঘটনায় আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি। অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো এই ঘুড়ি উৎসব। সময় সংবাদ, ফরিদপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না। ঢাকার গণপরিবহন গলার কাঁটা, অসুস্থ প্রতিযোগিতায় ভোগান্তি নিয়তি। 9টি রুটে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ, জিপিএস প্রযুক্তি ব্যবহার ও আলাদা লেন রাখার পরামর্শ। পৌষের হিমেল হাওয়ায় কাহিল জনজীবন, বাড়ছে শীতের দাপট। চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। বিশ্বের নামি দামি পোশাকের সঙ্গে টেক্কা দিচ্ছে বাংলাদেশ। দাম ও মানে বাড়ছে পণ্যের কদর।
বৈশ্বিক সুনাম কাজে লাগাতে পারলে বিদেশি ব্র্যান্ড নির্ভরতা কমার আশা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।